And now both sides want to find a way to a lasting peace. So here we are. Rwanda. That's Zaire, Burundi, Tanzania, Uganda. 1994 সালের 11 জানুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে একটি ফ্যাক্স এসে পৌঁছায়। ফ্যাক্সটি পাঠিয়েছিলেন রুয়ান্ডায় অবস্থানরত জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর কমান্ডার জেনারেল রোমিও ডালেয়ার। শিরোনামহীন ফ্যাক্সটিতে বলা হয়েছিল সরকারপন্থী মিলিশিয়ারা সংগঠিতভাবে তুৎসি জনগোষ্ঠীকে নির্মূল করার পরিকল্পনা করছে। অস্ত্র প্রস্তুত, তালিকাও তৈরি, প্রশিক্ষণও শেষ। তারা চাইলে 20 মিনিটে 1000 মানুষকে হত্যা করতে পারবে। আফ্রিকার সবুজ পাহাড়ে ঘেরা ছোট্ট দেশ রুয়ান্ডা একসময় এমন ছিল না, যেখানে হুতু এবং তুৎসি পরিচয় ছিল মূলত পেশা ও সামাজিক অবস্থানের ভিত্তিতে। যার গরু বেশি সে তুৎসি হিসেবে পরিচিত হতে পারত, দরিদ্র হলে হুতু। পরিচয় বদলানো যেত, এতে ঘৃণা ছিল না, হত্যার প্রশ্ন তো ছিলই না। একজন হুতু চাইলে সম্পদ অর্জনের মাধ্যমে তুৎসি হতে পারত, কিন্তু এই সহজ সামাজিক কাঠামো ভেঙে দেয় ইউরোপীয় ঔপনিবেশিক শক্তি। প্রথমে জার্মানি, পরে বেলজিয়ান শাসকরা সেখানে বর্ণবাদী তত্ত্বের প্রবর্তন করে। তারা তুৎসিদের শারীরিক গঠন বিবেচনা করে অপেক্ষাকৃত উচ্চতর জাতি হিসেবে প্রচার শুরু করে। 1933 সালে বেলজিয়াম সরকার জাতিভিত্তিক পরিচয়পত্র প্রথা চালু করে। এর ফলে মানুষের জাতিগত পরিচয় স্থায়ী রূপ নেয় এবং হুতু ও তুৎসিদের মধ্যে বিভেদের অদৃশ্য এক দেয়াল তৈরি করা হয়। বেলজিয়ানরা তুৎসিদের শিক্ষা ও চাকরিতে বিশেষ সুবিধা দিতে শুরু করে, যার ফলে সংখ্যাগরিষ্ঠ হুতুদের মধ্যে ক্ষোভের জন্ম নেয়। ক্ষমতার খেলায় বিভাজন আরও গভীর হয়, কখনো তুৎসি, কখনো হুতু। দুপক্ষই শাসন করেছে, আবার প্রতিশোধও নিয়েছে। 1959 সালে এক অভ্যুত্থানে তুৎসি রাজতন্ত্রের পতন ঘটলে হুতুরা ক্ষমতায় আসে। তখন থেকেই শুরু হয় জাতিগত দাঙ্গা। হাজার হাজার তুৎসি প্রাণ বাঁচাতে প্রতিবেশী দেশ উগান্ডা ও বুরুন্ডিতে পালিয়ে যায়। নির্বাসিত তুৎসিরাই পরবর্তীতে রুয়ান্ডান প্যাট্রিয়টিক ফ্রন্ট বা আরপিএফ গঠন করে। তারা নিজ দেশে ফেরার অধিকার আদায়ে 1990 সালে রুয়ান্ডায় আক্রমণ করে। তখন ক্ষমতায় প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানা। যুদ্ধের চাপে তিনি একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন, কিন্তু হুতু চরমপন্থীরা এই চুক্তি মেনে নিতে পারেনি। তুৎসিদের সমূলে বিনাশ করার পরিকল্পনা করতে থাকে তারা। RTLM রেডিওর মাধ্যমে তুৎসিদের তেলাপোকা বলে প্রচার করা হয় এবং হুতু সাধারণ মানুষকে অস্ত্র হাতে নিতে উস্কানি দেয়া হয়। The evening of April 6th, 1994, the president's plane was destroyed in mid-air by 2 missiles, setting Rwanda ablaze. The Minister of Defense is deeply saddened to announce to the Rwandan people the unexpected death of the head of state, His Excellency General Major Habyarimana. Hutu militiamen immediately set up roadblocks in the streets of the capital, Kigali. 1994 সালের 6 এপ্রিল রাতে কিগালি বিমানবন্দরের কাছে প্রেসিডেন্ট হাবিয়ারিমানাকে বহনকারী বিমানটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়। বিমানটিতে বুরুন্ডির প্রেসিডেন্টও ছিলেন। কেউ বাঁচেনি। প্রেসিডেন্টের মৃত্যুর খবরে মুহূর্তের মধ্যে দেশে নারকীয় তাণ্ডব শুরু হয়। হাতে থাকা পরিচয়পত্র দেখে বেছে বেছে তুৎসিদের হত্যা করা শুরু হয়। এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা করে, এমনকি হুতু স্বামীরা তাদের তুৎসি স্ত্রীদের হত্যা করতে বাধ্য হয়। গির্জা বা স্কুলের মতো নিরাপদ জায়গাগুলোও কসাইখানায় পরিণত হয়। মিলিশিয়ারা তুৎসিদের জমি ও খাবারের লোভ দেখিয়ে সাধারণ মানুষকে এই হত্যাযজ্ঞে সামিল করে। মাত্র 100 দিনে প্রায় 8 লাখ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়।
এড়িয়ে গেছে। গণমাধ্যমগুলোতে এই ঘটনাকে আদিম উপজাতীয় লড়াই বলে চিত্রায়িত করেছিল, অথচ এটি ছিল রাষ্ট্রীয় মদদে পরিচালিত একটি সুপরিকল্পিত নিধনযজ্ঞ। ফ্রান্সের মতো শক্তিগুলো তাদের নাগরিকদের উদ্ধারেই ব্যস্ত ছিল এবং গণহত্যার শিকার মানুষদের রক্ষায় কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। অবশেষে পল কাগামের নেতৃত্বে আরপিএফ যোদ্ধারা কিগালি দখল করলে হত্যাযজ্ঞের অবসান ঘটে। 1994 সালের জুলাই মাসে রুয়ান্ডায় হত্যাযজ্ঞ থেমে যায়। শহরের রাস্তায় সেই আতঙ্ক আর নেই, কিন্তু যারা বেঁচে গিয়েছিল তারা জানত সব আশঙ্কা একেবারে শেষ হয়ে যায়নি, কারণ যারা হত্যা করেছে তারা তো হাওয়ায় মিলিয়ে যায়নি। তারা সবাই আশ্রয় নেয় তৎকালীন জায়ারে, যা আজকের গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো নামে পরিচিত। এই পালানোটাও ছিল পরিকল্পিত। গণহত্যায় পরাজিত হুতু নেতৃত্ব বুঝে গিয়েছিল রুয়ান্ডায় তারা আর টিকে থাকতে পারবে না, তাই তারা সীমান্তের ওপারে গিয়ে নিজেদের পুনর্গঠনের সিদ্ধান্ত নেয়। কঙ্গোর পূর্বাঞ্চলে গোমা ও বুকাভুর আশপাশে বিশাল শরণার্থী শিবির গড়ে ওঠে। বাইরে থেকে এগুলো মানবিক বিপর্যয় মনে হলেও ভেতরে ভেতরে এগুলো পরিণত হয় সামরিক ঘাঁটিতে। সেই শিবিরগুলোতে অস্ত্র ঢুকতে থাকে, মিলিশিয়ারা আবার সংগঠিত হয়, গণহত্যার নেতারাই শিবিরের নিয়ন্ত্রণ নেয়। সাধারণ শরণার্থীরা কার্যত জিম্মি হয়ে পড়ে। যারা কথা বলতো তাদের হত্যা করা হতো। এই শিবির থেকেই রুয়ান্ডার ভেতরে হামলার ছক কষা হতে থাকে। সীমান্ত পেরিয়ে গ্রাম আক্রান্ত হয়। কঙ্গোর পরিস্থিতিও তখন ভেঙে পড়ার পথে। দেশটির শাসক ছিলেন মোবুতু সেসে সেকো। 3 দশকেরও বেশি সময় ধরে তিনি দেশ শাসন করেছেন। পূর্ব কঙ্গোতে তার কার্যকর নিয়ন্ত্রণ ছিল না। তিনি হুতু মিলিশিয়াদের থাকতে দেন। কারো কারো মতে তিনি তাদের রাজনৈতিক দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। রুয়ান্ডার নতুন সরকার এই পরিস্থিতি মেনে নিতে পারেনি। তাদের যুক্তি ছিল, যারা গণহত্যা করেছে তারা সীমান্তের ওপার থেকে আবার হামলার প্রস্তুতি নিচ্ছে। জাতিসংঘ কিছু করেনি, কঙ্গো সরকারও নয়, তাই রুয়ান্ডা সিদ্ধান্ত নেয় তারা নিজেরাই ব্যবস্থা নেবে। 1996 সালে রুয়ান্ডা ও উগান্ডা একসঙ্গে কঙ্গোর পূর্বাঞ্চলে অভিযান শুরু করে। শুরুতে বলা হয়েছিল শরণার্থী শিবির ভেঙে দেওয়া হবে এবং মিলিশিয়াদের নিরস্ত্র করা হবে। বাস্তবে শুরু হয় পূর্ণমাত্রার যুদ্ধ। শরণার্থী শিবিরগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। অনেক সাধারণ মানুষও এই সংঘর্ষে প্রাণ হারায়। মিলিশিয়ারা জঙ্গলে পালিয়ে যায়। এই অভিযানের সময় রুয়ান্ডা কঙ্গোর ভেতরে একটি বিদ্রোহী জোট তৈরি করে। তাদের নেতৃত্বে আসেন লরেন্ট দেজিরে কাবিলা। এই জোট ধীরে ধীরে কঙ্গোর ভেতরে অগ্রসর হতে থাকে। মোবুতুর দুর্বল সেনাবাহিনী পরাস্ত হয়। 1997 সালে বিদ্রোহীরা কিনশাসায় ঢুকে পড়ে। মোবুতু দেশ ছেড়ে পালান। জায়ারের নাম বদলে হয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো। কাবিলা হন প্রেসিডেন্ট। অনেকেই ভেবেছিলেন এখানেই গল্প শেষ, কিন্তু আসলে এটা ছিল আরেক বড় যুদ্ধের শুরু। ক্ষমতায় বসার পর কাবিলা বুঝতে পারেন রুয়ান্ডা ও উগান্ডার প্রভাব তার দেশে খুব বেশি। তিনি ধীরে ধীরে তাদের দূরে সরাতে শুরু করেন। রুয়ান্ডা সমর্থিত বাহিনীগুলোকে বহিষ্কার করেন। এতে রুয়ান্ডা ক্ষুব্ধ হয়। 1998 সালে শুরু হয় দ্বিতীয় কঙ্গো যুদ্ধ। এই যুদ্ধে একে একে জড়িয়ে পড়ে রুয়ান্ডা, উগান্ডা, অ্যাঙ্গোলা, জিম্বাবুয়ে, নামিবিয়া, বুরুন্ডি সহ অন্তত 9টি দেশ। আফ্রিকার ইতিহাসে এটিই সবচেয়ে বড় আন্তঃরাষ্ট্রীয় যুদ্ধ। সরাসরি যুদ্ধের চেয়ে অনাহার, রোগ আর বাস্তুচ্যুতির কারণে মারা যায় আরও বেশি মানুষ। পূর্ব কঙ্গো তখন থেকে রুয়ান্ডার গণহত্যার দীর্ঘ ছায়ার নিচে। সেখানে আজও সক্রিয় বহু সশস্ত্র গোষ্ঠী। সোনা, কোলটান, কোবাল্টের মতো খনিজ সম্পদের দখলের লড়াই চলতে থাকে, যা এখনও চলছে। সাধারণ মানুষ বছরের পর বছর যুদ্ধের ভেতরেই জীবন কাটিয়ে দিচ্ছে। গণহত্যার পর বিচার প্রক্রিয়া একাধিক স্তরে পরিচালিত হয়। আন্তর্জাতিক পর্যায়ে তানজানিয়া ভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর রুয়ান্ডা শীর্ষ রাজনৈতিক নেতা, সামরিক কর্মকর্তা ও গণহত্যার মূল পরিকল্পনাকারীদের বিচার করে। যদিও প্রক্রিয়াটি দীর্ঘ ও জটিল ছিল,
একই সঙ্গে দেশের ভেতরে লক্ষাধিক অভিযুক্তকে বিচারের আওতায় আনতে চালু করা হয় স্থানীয় জনগণ ভিত্তিক আদালত, যেখানে অপরাধ স্বীকার, ভুক্তভোগীদের সামনে সত্য বলা এবং সামাজিক দায় স্বীকারের বিনিময়ে অনেক ক্ষেত্রে শাস্তি লঘু করা হয়। অভিযুক্তের সংখ্যা যেহেতু বিপুল, তাই রাষ্ট্র পূর্ণ শাস্তির বদলে সত্য উদ্ঘাটন ও সহ অবস্থানের পথ বেছে নেয়। এই প্রেক্ষাপটেই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যেখানে লক্ষ্য ছিল প্রতিশোধ নয়, বরং অপরাধ স্বীকার ও ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে একই সমাজে আবার একসঙ্গে বসবাসের নৈতিক ভিত্তি তৈরি করা।